আবারও সবাইকে ওয়েলকাম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও তার ফলাফল কি। দেখো, বিশ্ব উষ্ণায়ন কি? সাধারণত গ্রিন হাউস প্রভাবের ফলে বিশ্বব্যাপী যে উষ্ণতার গড় বৃদ্ধি, সেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলতে পারি। দেখো, পৃথিবীর মধ্যে গড় যে টেম্পারেচার রয়েছে সেটা কত জানি আমরা? 15 ডিগ্রি সেলসিয়াস। তো এই বিশ্ব উষ্ণায়নের ফলে এই টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তার পূর্বে আমি তোমাদের বলিনি যে এই কোশ্চেনটা আমরা কিভাবে লিখলে ফুলফিল মার্কস আমরা পেতে পারি। দেখো, এই কোশ্চেনটা যে বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব বা ফলাফল, এই কোশ্চেনটা মূলত তোমাদের 5 মার্কসের জন্য আসবে। ঠিক আছে, পরীক্ষায় 5 মার্কসের জন্য আসলে দেখো আমাদের যা লিখতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে, দেখো অনেকে কিভাবে শুরু করবে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল ডাইরেক্ট পয়েন্ট দিয়ে শুরু করে দিবে, যেমন উষ্ণতা বৃদ্ধি, তারপর তোমার হচ্ছে মেরু অঞ্চলে বরফ গলন। ঠিক আছে, এরকম করে একটা একটা করে পয়েন্ট করে থরলি তারা শুরু করে দিবে। কিন্তু এইভাবে শুরু করলে আমরা ফুল মার্কস নাও পেতে পারি। কিভাবে আমাদের শুরু করতে হবে? দেখো, সর্বপ্রথম আমাদের যেটা লিখতে হবে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল যদি পরীক্ষায় তোমাদের আসে, যেটা খুবই চান্স আছে আসার, তাহলে আমাদের সর্বপ্রথম বিশ্ব উষ্ণায়নের একটা ছোট্ট সংজ্ঞা দিতে হবে। 2 থেকে 3 লাইনের একটা সংজ্ঞা আমাদের প্রদান করতে হবে। দেখো, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সেটা তোমরা পাঠ্য বইয়ের থেকেও তোমরা লিখতে পারো, বা নিজে বানিয়েও লিখতে পারো, বা যে কোনো রেফারেন্স বইয়ের থেকেও লিখতে পারো, বা তোমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সকলেই এখন মোটামুটি জানো, তো সেটাও লিখতে পারো, বা আমার এই যে রয়েছে সেটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি পিডিএফ আকারে দিয়ে থাকি, তো সেখান থেকে নিয়ে তোমরা নোটস হিসেবে পড়তে পারো। দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রথমে একটা সংজ্ঞা দিবে, তারপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলের মধ্যে আমরা যাব। দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা প্রভাবের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রভাবটা রয়েছে সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, টেম্পারেচার বৃদ্ধি। দেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক দায়ী গ্যাস আমরা কি জানি? কার্বন ডাই অক্সাইড। এবং এছাড়াও আরো বিভিন্ন গ্যাস রয়েছে, যেরকম সিএফসি। কি রয়েছে? সিএফসি, সিএফসি। ঠিক আছে, এই সিএফসি গ্যাস প্রচুর পরিমাণে নির্গত হয় কি? এই যে শীততাপ নিয়ন্ত্রিত যে যন্ত্রগুলো রয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বলতে আমরা যে রেফ্রিজারেটর বলতে পারি, এসি বলতে পারি, এই সমস্ত যে যন্ত্রগুলো, এই সমস্ত যন্ত্র থেকে প্রচুর পরিমাণে এই সিএফসি গ্যাস নির্গত হয়ে থাকে। এই সিএফসি গ্যাসের আরেকটা যেটা নাম সেটা আমরা জানি কি? ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, তো এই ক্লোরোফ্লোরোকার্বন সর্বাধিক দায়ী নয় এই বিশ্ব উষ্ণায়নের জন্য। বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক দায়ী যেই গ্যাসটি হলো, সেই গ্যাসটি হচ্ছে CO2, যেটাকে আমরা কার্বন ডাই অক্সাইড বলে জানি। দেখো, এই বিশ্ব উষ্ণায়নে উষ্ণতা বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো, এখানে আমি পার্সেন্টেজটাও দিয়ে দিয়েছি, প্রায় 49% দায়ী হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নে উষ্ণতা বৃদ্ধির জন্য কার্বন ডাই অক্সাইড। তো সেকেন্ড পয়েন্টে আমরা চলে যাচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেরু অঞ্চলে বরফের গলন। দেখো, মেরু অঞ্চলে বরফের যেটা গলন, এটা আমি সেকেন্ড পয়েন্টে কেন রেখেছি? দেখো, ফার্স্ট পয়েন্টে আমি কি আলোচনা করেছি যে উষ্ণতা বৃদ্ধি, সেকেন্ড পয়েন্টে মেরু অঞ্চলে বরফের গলন। দেখো, একটার সাথে আরেকটা পয়েন্টের সামঞ্জস্য বিধান করে আমি এখানে নোটটা তৈরি করেছি। একটা জিনিস মনে রাখবে, পরীক্ষার মধ্যে যে শুধু তুমি নোটটা লিখলে সেটা লিখলেই হবে না। নোটটা দেখবে একটার পর একটা যদি তুমি সিকোয়েন্স অনুযায়ী লিখতে পারো, তো নাম্বারটা অনেকটা বেশি ক্যারি করে, বা যেই মাস্টারমশাই তোমাদের খাতাটা দেখবে তার কাছেও সেই নোটটা পড়তে অনেকটাই ভালো লাগবে। তার জন্য আমি এইভাবে তৈরি করেছি। দেখো, সেকেন্ড পয়েন্ট যেটা আমি এখানে আলোচনা করেছি সেটা হচ্ছে মেরু অঞ্চলে বরফের গলন। দেখো, আমরা জানি কি নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বলতে 0 ডিগ্রি থেকে উভয় পার্শ্বে, অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি আমরা বলতে পারি উভয় পাশে, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে কি থাকে? টেম্পারেচার সব থেকে বেশি থাকে, ফলে এই অঞ্চলে আমরা বরফ সেরকম দেখতে পারবো না বা দেখাই যাবে না। কিন্তু আমরা যত মেরু অঞ্চলের দিকে যাব তত কি হয়ে যাবে? আমরা কি হব? শীতলতম স্থানের দিকে প্রবেশ করতে থাকবে, অর্থাৎ সেদিকে কি হবে? উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। তার পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমি কারণ যদি বলি, সেটা হচ্ছে সূর্যরশ্মির পতন কোনো সেখানে পড়ে। যাই হোক, তাহলে আমরা মেন টপিকে ফিরে আসি, যে মেরু অঞ্চলে বরফের গলন। দেখো, এই যে গ্লোবাল ওয়ার্মিং এর একটি প্রধান কারণ বা ফার্স্ট নাম্বার যেটা আমি পয়েন্ট রেখেছি সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এই উষ্ণতা বৃদ্ধি যখন পাবে, উষ্ণতা বৃদ্ধি বলে পৃথিবীর যে গড় টেম্পারেচার সেটা আমি কত বলেছিলাম? 15 ডিগ্রি সেলসিয়াস, সরি 10 না, 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। এবার মেরু অঞ্চলের যে টেম্পারেচার রয়েছে সেটাও তো বৃদ্ধি পাবে। মেরু অঞ্চলের উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তাহলে সেই অঞ্চলে যে বরফগুলো রয়েছে সেই বরফগুলো গলন শুরু হবে, এবং বরফের গলন শুরু হয়ে গেলে তার পেছনে মূল কারণ হিসেবে কি আমরা দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে এই উষ্ণতা বৃদ্ধি। দেখো, এখন আমি যদি তোমার এখানে বলি, এই যে পৃথিবীব্যাপী গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে মেরু অঞ্চলে থাকা যে বরফগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত হারে গলন দেখা দিচ্ছে। যেমন এখানে একটা খুব সুন্দর উদাহরণ আমি দিয়েছি। দেখো, যে 1978 সালে
পর সুমেরুতে প্রায় 90,000 বর্গ কিমি বরফ গলে, 90,000 বর্গ কিমি, ভাবতে পারো এটা অ্যামাউন্টটা কতটা বড়, 90,000 বর্গ কিমি সেখানে বরফ গলেছে। এবং গত 50 বছরে মোট এভারেস্ট অর্থাৎ মাউন্ট এভারেস্ট, যেটা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কি নেপালে অবস্থিত, সেই পর্বত শৃঙ্গেরও প্রায় 13% বরফ গলে গিয়েছে। তাহলে এই বিশ্ব উষ্ণায়নের আরেকটা আমরা ক্ষতিকারক প্রভাব কি দেখতে পাচ্ছি, মেরু অঞ্চলের বরফ গলন। ঠিক আছে, নেক্সট আমরা 3 নম্বর পয়েন্টের দিকে চলে যাচ্ছি, যে 3 নম্বর পয়েন্টের মধ্যে কি রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র জলতলের বৃদ্ধি বা সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। দেখো ফার্স্ট পয়েন্ট কি বলেছিলাম, উষ্ণতা বৃদ্ধি, তার সাথে রিলেটেড কি ছিল, মেরু অঞ্চলের বরফের গলন। এবং দেখো সেকেন্ড পয়েন্টের সাথে থার্ড পয়েন্টেরও মিল রয়েছে। সেকেন্ড পয়েন্টে কি ছিল, বরফের গলন। এখন দেখো বরফ গলে সেই জলটা কোথাও না কোথাও গিয়ে তো মিশবে, সেটা কোথায় মিশছে, সমুদ্রে। ঠিক আছে, এবং সেই সমুদ্রে মেশার ফলে সেই জলটা কি করছে, সমুদ্রের যে স্বাভাবিক জলস্তর সেটাকে কি করছে, বৃদ্ধি করছে। এবার দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ঘটাচ্ছে। যেমন যদি বলি বিগত 100 বছরে প্রায় 10 থেকে 25 সেন্টিমিটার বা 25 সেমি সমুদ্রের জল বেড়েছে গড়ে। এবং 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পেলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পায় 9 থেকে প্রায় 12 সেমি। ভাবতে পারছো 1 ডিগ্রি, কত ডিগ্রি, 1 ডিগ্রি যদি তোমার উষ্ণতা বৃদ্ধি পায় অর্থাৎ টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ে, তাহলে সমুদ্র জলস্তর কত সেমি পর্যন্ত বাড়তে পারে, 9 থেকে প্রায় তোমার 12 সেমি পর্যন্ত বাড়তে পারে। তাহলে এই বিশ্ব উষ্ণায়নের আরেকটি ক্ষতিকারক দিক বা প্রভাবের মধ্যেই সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো উপকূলবর্তী অঞ্চলে বন্যা। দেখো এই পয়েন্টটাও আগেরটার সাথে সিমিলার ভাবে আমি দিয়েছি। ফোর্থ পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তো দেখো উপকূলবর্তী অঞ্চলে বন্যা, দেখো সমুদ্র জলের যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে উপকূলবর্তী যেই সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে জলস্তর বৃদ্ধি পাবে। ফলে স্বভাবতই যেই সমস্ত উপকূল অনেকটাই নিচু, সেই সমস্ত উপকূলে সমুদ্র জলস্তর যদি বৃদ্ধি পায় তাহলে সেটার প্রভাব তো আমরা অবশ্যই সেখানে দেখবো, দেখবো না, অবশ্যই দেখবো। দেখো এই উপকূলবর্তী অঞ্চলে বন্যা বা এই উপকূলবর্তী অঞ্চলে বন্যার ফলে আমরা অনেক দেখতে পারি। এই উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন ছোট ছোট যে সমস্ত দ্বীপগুলো, এমন অনেক দ্বীপ রয়েছে যেই সমস্ত দ্বীপগুলো আজ হয়তো আর আমরা দেখতে পাই না। কেন? কারণ এই সমুদ্র জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সেই সমস্ত দ্বীপ সমুদ্রের তলায় কোথায় যেন হারিয়ে গেছে। যেমন আমরা নিউমুর একটা দ্বীপ জানি, সেই নিউমুরটাও কি হয়েছে, আজ সমুদ্রের তলায় ডুবে গেছে। কেন? এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, সমুদ্র জলস্তর যে বৃদ্ধি পাচ্ছে তার ফলে এই দ্বীপটি আজ আর দেখা যায় না। এই উপকূলবর্তী অঞ্চলে বন্যা, দেখো সমুদ্রের জল বৃদ্ধি পাওয়ার ফলে উপকূল অঞ্চল প্লাবিত হবে। সমুদ্র জল বৃদ্ধি পেলে সেই জল অবশ্যই তার তীরবর্তী অঞ্চলেও বৃদ্ধি পাবে, তীরবর্তী অঞ্চলে বৃদ্ধি পেলে সেই অঞ্চল প্লাবিত করবে এবং সমুদ্রের দ্বীপগুলি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবনের নিকট থাকা দ্বীপগুলি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সংকটজনক অবস্থায় রয়েছে। এই সুন্দরবন অঞ্চলেরই একটি দ্বীপ নিউমুর, যেটার কথা আমি বললাম, সেটা আজ সমুদ্র জলস্তরের নিচে ডুবে গেছে। দেখো উপকূলে বন্যা হলে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হবে। দেখো ম্যানগ্রোভ অরণ্য, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য যদি আমরা বলি বা ম্যানগ্রোভ বনভূমি যদি বলি, সেটা এই সুন্দরবনের মধ্যে অবস্থিত। সেই সুন্দরবন ভারত এবং বাংলাদেশ সীমানার মধ্যে পড়েছে, যার মধ্যে প্রায় 130 থেকে 35টির কাছাকাছি দ্বীপ রয়েছে, ছোট বড় অনেক দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলোর মধ্যে বেশিরভাগই কি হয়নি, এখনো মানুষ বসবাস করেনি। কিছু কিছু দ্বীপের মধ্যে মানুষ বসবাস শুরু করেছে, কিন্তু কিছু কিছু দ্বীপের মধ্যে এখনো মানুষ বসবাস শুরু করেনি। দেখো এই যে সুন্দরবন, এই সুন্দরবনের মধ্যেই ভারতবর্ষের মধ্যে যে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা আমরা জানি, সেই রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবন অঞ্চলেই পাওয়া যায়। তোমরা কি সেটা জানতে? যদি জানতে অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে কৃষি জমির উর্বরতা নষ্ট। দেখো এই যে আমি বললাম প্রত্যেকটা পয়েন্ট একটার সাথে আরেকটার মিল রয়েছে। এইবার তোমরা হয়তো বলতে পারো যে উপকূলবর্তী অঞ্চলে বন্যার সাথে কৃষি জমির উর্বরতার কি সম্পর্ক রয়েছে। দেখো এখানে কৃষি জমির উর্বরতার সম্পর্ক অবশ্যই রয়েছে। যে উপকূলবর্তী অঞ্চলে বন্যা যদি হয় তাহলে কৃষি জমির উর্বরতা কিভাবে নষ্ট হতে পারে। দেখো আমরা যে সমস্ত ফসলগুলো চাষ করে থাকি সেই সমস্ত ফসল চাষের জন্য আমাদের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন রয়েছে। যেমন যদি আমরা বলি ধান, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে চাষ করা হয়। তো ওই ধানের জমিতে যদি আমরা এখন সমুদ্রের জল প্রবেশ করাই তাহলে কি সেই জায়গায় ধান ভালো হবে বা হবে?
হবে না। দেখো এবার কৃষি জমির উর্বরতা নষ্টে যে সমুদ্রের জল বৃদ্ধি পেলে লবণাক্ত জল উপকূল অঞ্চলের যে কৃষি প্রভাবিত জমিগুলো রয়েছে বা সেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেই সমস্ত জায়গায় কৃষি কাজ হয় সেই সমস্ত অঞ্চল কি করবে, প্লাবিত করবে। প্লাবিত হওয়ার ফলে সেই জায়গার কৃষি কাজেও কি হবে, ব্যাহত সৃষ্টি হবে বা কৃষিকাজ নষ্ট হয়ে যাবে, বা সেই অঞ্চলে নোনা জল প্রবেশ করার ফলে সেই অঞ্চলের যে উর্বর মৃত্তিকা সেটাও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখো এবার 6th পয়েন্ট যেটা খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ। দেখো কৃষি জমির যদি উর্বরতা নষ্ট হয়ে যায় তো স্বাভাবিকভাবে একটা খাদ্যাভাব দেখা দিবে, এবং খাদ্যাভাব যখন দেখা দিবে তখন কি অবশ্যই দুর্ভিক্ষের আবির্ভাব হবে। দেখো কৃষি জমি নষ্ট এবং উর্বরতা কম যাওয়ার ফলে ফসলের উৎপাদনের উপর তার সরাসরি প্রভাব পড়বে, অর্থাৎ উৎপন্ন ফসলের পরিমাণ খুবই কম হবে। আর যখন উৎপন্ন ফসলের পরিমাণ কম হবে তখন খাদ্যাভাব দেখা দিবে, আর খাদ্যাভাব দেখা দিলেই দুর্ভিক্ষের সৃষ্টি হবে। ঠিক আছে, নেক্সট 6 নাম্বার পয়েন্ট আমরা গেল। 7 নাম্বার পয়েন্ট বাস্তুতন্ত্রের ক্ষতি। দেখো উষ্ণতা বৃদ্ধির ফলে জলজ বাস্তুতন্ত্রের উপর গভীর প্রভাব পড়ছে এবং জলজ বাস্তুতন্ত্র কি হচ্ছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট যেটা পরিবেশের ভারসাম্য নষ্ট। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পরিবেশের ভারসাম্য নষ্ট। দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ক্ষতি হওয়ার জন্য পরিবেশের ভারসাম্য কি হচ্ছে, নষ্ট হচ্ছে। দেখো স্বাভাবিক উষ্ণতা যখন 15 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে যখন ধীরে ধীরে সেটা বৃদ্ধি পেতে থাকবে তখন অবশ্যই তার প্রভাব সরাসরি কিসের উপর পড়বে, পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপর পড়বে। অর্থাৎ পরিবেশ এবং বাস্তুতন্ত্রে নানা রকম ক্ষতির সম্মুখীন হবে। যেমন বিগত কয়েক বছর সমুদ্র জল বৃদ্ধির জন্য দক্ষিণ আমেরিকার চিলি, পেরু উপকূল এল নিনোর প্রভাব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব জলবায়ুকে প্রভাবিত করছে। দেখো এই কোশ্চেনটা এখানে খুব সহজভাবে আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো এখানে আমি শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আমি কথা বলছি। এই যে কোশ্চেনটা আজকে আমি আলোচনা করলাম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অবশ্যই ভালো করে পড়বে। আর এই কোশ্চেনটার মধ্যে আমি 8টা পয়েন্ট আলোচনা করেছি, তোমাদের 8টা পয়েন্ট আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের অ্যান্সার করতে হবে। অবশ্যই তোমরা যদি 5 মার্কসের কোশ্চেন আসে অবশ্যই 6টা পয়েন্ট করবে, এবং 6টা বাদ দিয়ে যে আর 2টা পয়েন্ট থাকবে বা তোমরা এখানে আরো নিজেদের মতো আলাদাভাবে পয়েন্ট অ্যাড করতে পারো, অবশ্যই তোমরা কি করবে, একটা শেষে প্যারা করে এছাড়াও দিয়ে 2-3টা যে সমস্ত প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবগুলো লিখে বলবে এই সমস্ত আমরা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লক্ষ্য করে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ।